আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি RTVর দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানা ষষ্ঠ দিনেও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। রাতভর রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও তেল আবিব এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। ইরানের বাইরে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নিহত হয়েছে অর্ধ শতাধিক। এদিকে তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি বলে জানিয়েছে ইরান। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শনিবার ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত এখনও চলছে পুরোদমে। বৃহস্পতিবারও রাতভর রাজধানী তেহরান, কুর্দি শহর সানন্দ, সাক্কেজ, কারাজ এবং বুকান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে মিসাইল ও ড্রোন লঞ্চপ্যাড সহ দেশটির সামরিক কাঠামো লক্ষ্য করে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। তবে শুধু সামরিক স্থাপনায় নয়, হামলা চলছে হাসপাতাল, স্কুল, বাড়িঘর, বাজার সহ বেসামরিক স্থাপনায়ও। এ পর্যন্ত অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে তেহরান। চলমান সংঘাতে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার, আহত হয়েছে ৬,০০০-এর বেশি। সংঘাত চলছে লেবাননেও। ইসরায়েলি হামলায় নতুন করে দক্ষিণ লেবাননে ৩ জন, বৈরুতে ৩ জন এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামাসের এক শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী অন্তত ৬টি অঞ্চলে প্রবেশের দাবিও করেছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সেগুলো বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। বিপরীতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। এরই মধ্যে ১৯তম দফায় হামলা চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড IRGC। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি, পাশাপাশি বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণ হয়েছে। বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকেও সফলভাবে নিশানা করেছে ইরান। শুধু ইসরায়েলি নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা অব্যাহত রেখেছে ইরান। প্রতিবেশী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনীর ওপর অভিযানও চলছে। হামলাগুলো কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে হয়েছে বলে মনে করছে আল জাজিরা। ইরাক ছাড়াও কুয়েতের উপকূলের কাছে একটি ট্যাঙ্কার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। তবে বুধবার তুরস্কের কাছে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে তেহরান। আব্দুল মালেক, RTV। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন সিনেট। এর মাধ্যমে এখন আগের মতোই সামরিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সিনেটে এ সংক্রান্ত একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫৩ জন এবং ৪৭ জন পক্ষে ভোট দেন। কংগ্রেসের ডেমোক্র্যাটরা ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে চাইলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তা সম্ভব হয়নি। সিনেটে বাতিলের পর আজ মার্কিন প্রতিনিধি পরিষদেও একই ধরনের একটি প্রস্তাবের উপর ভোটাভুটির কথা রয়েছে। ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না, এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের শ্রদ্ধাশীল অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি। এদিকে হোয়াইট হাউস বলছে, হামলার আগে ইরানকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে তেহরান প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। অন্যদিকে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে জার্মানি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় ফ্লাইট চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেও আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে US বাংলা। আজ বিকেলে তাদের একটি বিমান ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। গতকালও একটি বিশেষ উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সটি। অন্যদিকে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছে। আমিরাতের নিরাপদ আকাশপথ ব্যবহার করে দুবাই ও আবুধাবি থেকে সীমিত পরিসরে সেবা দিচ্ছে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ। দোহা থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও মাস্কট ও রিয়াদ থেকে কাতার এয়ারওয়েজ কিছু বিশেষ রিলিফ ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও আজ মুম্বাই, দুবাই, নয়াদিল্লি রুটে বড় বিমানে করে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এয়ার ইন্ডিয়া।
ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। সকাল 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান জানান, দুই দেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিএনপি সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। এটা তো আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো এবং আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে শবে কদর সহ ঈদ উল ফিতরে টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়। এদিকে আসন্ন 12 মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাবে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো। মন্ত্রিপরিষদ সভা শেষে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত বিশেষ কমিটির সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনার জন্য গঠিত কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করবেন সরকার প্রধান। না, নতুন কোনো কিছুই নাই। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করি। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। লম্বা ছুটি থাকায় এই যাত্রা স্বস্তির বার্তা হলেও রাজধানী ঢাকা থেকে বেরোনোর পথে যানজটের কাঁটা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কমপক্ষে 15টি পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগে এসব পয়েন্ট যানজট মুক্ত করতে না পারলে যাত্রী ভোগান্তি বাড়বে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড়, বাইপাস মোড় ও মাস্টার বাড়ি সহ কমপক্ষে 15টি পয়েন্টে যানজটে ভোগান্তি পোহাতে হয় ঈদে ঘরমুখো যাত্রীদের। রাস্তা ভাঙাচোরা সহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা থাকায় এবারও যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। ঈদের আগে রাস্তার দুই পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধ আনার দাবি দূরপাল্লার পরিবহন চালকদের। মন চাইতেছে গাড়ি ঘুরাই দিতেছে, মন চাইতেছে গাড়ি সামনে দিয়া ব্যারিকেড দিয়া যাত্রী উঠাইতেছে। ওর দেখা রাস্তা মনে করেন বাজার কাছাকাছি দিয়ে বসছে, শুধু একটা গাড়ি যাওয়ার লাগে আপনার রাস্তা আছে। এদিকে 3 চাকার অটোরিকশা চালকরা বলছেন, মহাসড়কে তাদের জন্য কোনো ধরনের যানজট হয় না, বরং বাস চালকরা যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হয় যানজটের। আমাদের কারণে যানজট হয় না, মূলত যানজট হচ্ছে বাসের কারণে, কারণ বাস নির্দিষ্ট জায়গায় কখনো দাঁড় করে যাত্রী উঠায় না, কারণ তারা যেই জায়গায় সুযোগ পাচ্ছে ওই জায়গায় দাঁড় করে যাত্রী উঠাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের দুই পাশে অবৈধ বাজার উচ্ছেদের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। আমরা ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়কে যে বাজারসমূহ আমাদের উচ্ছেদ প্রয়োজন, এই বিশেষ করে বালুকা উপজেলা এবং ত্রিশাল উপজেলা এবং সদর উপজেলা, এই উপজেলা ইউনো মহোদয়দের সাথে যোগাযোগ করে আমরা দ্রুততম সময়ের মাঝে উচ্ছেদ কার্যক্রমটা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানান জেলা পুলিশ সুপার। ঈদে ঘরমুখী মানুষের ভিড় থাকে, সেই ঈদের যাত্রী ভোগান্তি লাঘবের জন্য আমাদের বেশ কিছু নিরাপত্তা কার্যক্রম আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি, এটি ডিপ্লয়মেন্ট হওয়ার অপেক্ষায় আছে। যানজট আর পথের ভোগান্তি ছাপিয়ে নারীর টানে বাড়ি ফেরা মানুষের হাসি যেন অম্লান থাকে, সেজন্য প্রশাসন ও সড়ক বিভাগের কার্যকর পদক্ষেপ চান ঘরমুখো যাত্রীরা। লিওন আজাদ, RTV। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়ে চলছে নাটকীয়তা। প্রতিশ্রুতি অনুযায়ী জামায়াতকে পথটি নিতে প্রস্তাব দিয়েছে বিএনপি।
তবে গোঁ ধরেছে জামায়াত, জুড়ে দিয়েছে শর্ত। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির এ প্রস্তাব ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। জবাবদিহিমূলক সংসদের জন্য জামায়াতের তা গ্রহণ করা উচিত বলেও মত তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘদিন ফাঁকা সংসদ, প্রায় 2 বছর পর প্রাণ ফিরছে জাতীয় সংসদে। আগামী 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হতে যাওয়া এ সংসদে কে হচ্ছেন স্পিকার, এমন প্রশ্ন সামনে রেখে জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি দল বিএনপি। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। নির্বাচনের আগে থেকেই ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা বলে আসছে বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এবার বিএনপি একটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী হওয়ার পরও তারা কিন্তু এক ধরনের উদারতার দেখাচ্ছেন এবং এই যে পদটি দিতে চাইলেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটি হয়তো আগামী দিন আমরা দেখতে পারবো। সংসদে অনেক পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সূচনা হতে পারে এই ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়োগের মধ্য দিয়ে। তবে ভিন্ন কথা বলছে জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাইরে গিয়ে ডেপুটি স্পিকারের পদ নেবে কিনা তা নিয়ে দোলাচলে দলটি। সংসদে তো অনেক বড় বিষয়, জাস্ট একজন ডেপুটি স্পিকার নেওয়া না নেওয়ার বিষয়টা নয়। যেহেতু জুলাই জাতীয় সনদের বিষয়টা মীমাংসিত হচ্ছে না, এটা যদি এটার অংশ হয়ে থাকে তাইলে একটা ডিসিশন এক ধরনের হবে, আর যদি এটা এই যে তাদের ম্যানিফেস্টোর আলোকে হয়ে থাকে তাহলে ডিসিশনটা স্বাভাবিকভাবে ভিন্ন হবে। তখন আদৌ নেবেন কিনা এটা ওনারা তখন চিন্তা করবেন। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, জুলাই সনদে ডেপুটি স্পিকারের বাইরেও অনেক বিষয় রয়েছে আলোচনার জন্য। জবাবদিহিমূলক ও প্রাণবন্ত সংসদের জন্য বিএনপির এই ইতিবাচক প্রস্তাব জামায়াতের গ্রহণ করা উচিত বলেও মত তার। জুলাই সনদ ছাড়াও এটা ইমপ্লিমেন্ট করা যায়। এখন জুলাই সনদে আরও একটা বড় প্যাকেজ আছে, আরও অনেকগুলো বিষয় আছে এবং জুলাই সনদের ব্যাপারটি এখন সংসদে উপস্থাপন করা হবে, ওটারও নিষ্পত্তি হবে এবং আমি মনে করি আরও আলোচনা হবে জুলাই সনদের ব্যাপারে। এটি একটি দিক। বাট যেই প্রস্তাবটি এখন দেয়া হয়েছে, আমি মনে করি বিরোধী দলের জায়গা থেকে এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত। কারণ আমরা সকলেই চাই একটি জবাবদিহিতা প্রতিষ্ঠা হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য মেলবন্ধন তৈরি হোক। দ্বিধায় থাকলেও শেষ অবধি জামায়াতে প্রস্তাব গ্রহণ করবে নাকি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সংসদে ঝড় তুলবে, সেটি এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। মশার সীমাহীন উৎপাতে নগরবাসী। গেল 1 মাসে মশা বেড়েছে 40%, আর তাতেই নাজেহাল জনজীবন। সম্প্রতি 2 সিটি কর্পোরেশনে মশা নিধনে কার্যক্রম শুরু করলেও কমছে না। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যথাযথভাবেই মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে। নতুন কোনো পদ্ধতিতে নিয়ন্ত্রণ আরও সহজ করা যায় ভাবা হচ্ছে। তবে বাস্তবতা মেনে লার্ভিসাইড দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ কীট তত্ত্ব গবেষকদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। মশারে উপদ্রব এখন রাজধানীবাসীর জীবনে তিক্ত বাস্তবতা। গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ঢাকায় মশার ঘনত্ব বেড়েছে প্রায় 40%। এর মধ্যে প্রায় 90%ই কিউলেক্স প্রজাতির, যারা মূলত নর্দমা ও দূষিত পানিতে বংশবিস্তার করে। এই মুহূর্তে কিউলেক্স মশা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ড্রেন বা নর্দমাগুলোকে পরিষ্কার করে সেখানে টেমিফস কীটনাশক বা লার্ভিসাইড অথবা বিটিআই প্রয়োগ করে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। গবেষকরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। কিউলেক্স এবং এডিস মশাকে আলাদা করে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ যদি মশা নিয়ন্ত্রণ আমরা করতে পারি, তাহলে এডিস বা ডেঙ্গু অথবা কিউলেক্স মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। এদিকে মশা নিধনে নতুন প্রযুক্তি ও প্রচলিত পদ্ধতিতে খুব দ্রুতই নিয়ন্ত্রণের কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। শহর সবার করেছি,
ওদের মেডিসিনের কোয়ালিটিগুলি দেখার জন্য স্টোর ভিজিট করেছি আমরা দুইজনই। ওষুধ ভালো পেয়েছি, স্প্রের কাজ চলছে, তবে নিশ্চয়ই স্বীকার করবেন 3 দিন আগের চাইতে গতকাল মশার প্রভাব অনেকটা কমে গিয়েছে। আশা করি পর্যায়ক্রমে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ইট ইজ বিং রিডিউসড, কমে যাচ্ছে। আর যেটা লার্ভা ডেঙ্গুর মশা ওইটা পানিতে, ওইটা তো আমরা ডিঙ্গি দিয়ে এবং স্পিড বোট দিয়ে পানিতে দেওয়ার ব্যবস্থা করেছি পৌরসভার। আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ হেলিকপ্টার অফার। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় ক্যাশব্যাক রিওয়ার্ড। ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপারস্টোর এবং রেস্টুরেন্ট সহ নির্দিষ্ট বিভিন্ন ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা USSD ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে 2000 টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব বর্ষ স্মরণে 3 দিনের মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দোল পূর্ণিমা তিথিতে জেলার হিমায়তপুরে লাখো ভক্তের পদচারণায় মুখরিত ওঠে গোটা প্রাঙ্গণ। সোমবার প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া অঞ্চলের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। দ্বিতীয় দিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পূর্ণভূমিতে আসতে পেরে শান্তির বার্তা বলে জানান ভক্তরা। এবার উৎসবে মানুষের উপস্থিতি বেশি ছিল জানিয়ে সবাইকে নিয়ে শান্তিতে থাকার প্রত্যাশা তাদের। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।